হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়েন্স স্টার্টআপ। সো আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি এবং আজকের ভিডিওয়ে আমরা কি পড়বো, আরেকটা সেলের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি সেল মেমব্রেন বা কোষ পর্দা। তো তোমাদের সুবিধার জন্য আমি ড্রয়িংটা আগে করে রেখেছি এবং আমি একটা কথা বলতে চাই যে এই ড্রয়িংটা কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেল মেমব্রেনে কিন্তু এই ড্রয়িংটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আমার সাথে সাথে তোমরা ড্রয়িংটা চাইলে পজ করে এঁকে নিতে পারো এবং তোমাদের সুবিধার জন্য ড্রয়িংটা আমি করে রেখেছি এবং তার সাথে সাথে আমি লেবেলিংগুলো করব। তো ভিডিওটা একটু পজ করে এঁকে নাও, দিয়ে চলো আমরা তাহলে লেবেলিং দিয়ে প্রথমে শুরু করে দিই। তো প্রথম রেড দিয়েই চলো লেবেলিংটা করা যাক। প্রথমে আমরা কি দেখব, আমরা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে, ঠিক আছে। তো বোঝার প্রথমে কোনো দরকারও নেই, ঠিক আছে। তো আমরা একটা একটা পার্ট করে আগে আমরা এখানে হচ্ছে লেবেল করব। সেটা হচ্ছে কি, ফার্স্টে আমরা আগে এই পার্টটা, এই যে দেখো দুটো দেখো মানুষের মতো, হ্যাঁ হাত নেই মানুষটার, ঠিক আছে, মানুষের মতো হচ্ছে দুটো উল্টে উল্টে রয়েছে, ঠিক আছে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। এই লেয়ারটাকে কি বলছে, এই লেয়ারগুলোকে কি বলছে, এই গোল্লা 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 গোল্লা, আর নিচে দেখো দুটো পায়ের মতো রয়েছে, আবার একটা উল্টে রয়েছে, আবার দুটো উপরে পাটা ঝুলে রয়েছে, উপরে পাটা এরকম করে তুলে রয়েছে। এই লেয়ারটাকে আমরা কি বলবো, লিপিড বাই লেয়ার। কি বলবো, লিপিড বাই লেয়ার, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় কি বলবো, লিপিড দ্বিস্তর, লিপিড দ্বিস্তর, ঠিক আছে। তো বুঝতে পারলে অলরেডি, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে লিপিড বাই লেয়ার বলছে। তার মানে কি লিপিড দ্বিস্তর মানে কি, দেখো দুটো স্তর হচ্ছে, ঠিক আছে, দুটো স্তর হচ্ছে। দেখো বাই লেয়ারের কথা অর্থটা কি, দেখো দুটো লেয়ার, ঠিক আছে, একটা লিপিডের লেয়ার ওপরে আছে আর একটা লিপিডের লেয়ার নিচে আছে, তাই জন্য এটাকে কি বলছে, লিপিড দ্বিস্তর মানে কি লিপিড বাই লেয়ার, ঠিক আছে, হলো। তারপর তাহলে তারপরে যে পার্টগুলোতে আসবো, তাহলে কি এই পার্টগুলোতে আসবো, ঠিক আছে। দেখো এইদিকে এইদিকে দেখো দুটো প্রোটিন, এগুলো কি, এগুলো হচ্ছে প্রোটিন মলিকিউল, ঠিক আছে। যে প্রোটিন মলিকিউলটা লিপিড বাইলেয়ারের সাথে এইরকম করে দেখো পুরো ভিতরের দিকটা থাকবে, ঠিক আছে, সেই প্রোটিন লেয়ারটাকে আমরা কি বলছি, সেই প্রোটিন লেয়ারটাকে কি বলে, সেই প্রোটিন লেয়ারটাকে বলে কি বলে, ইন্ট্রিনসিক প্রোটিন, মানে কি ইন্ট্রিনসিক প্রোটিন। তাহলে কি হলো, যে প্রোটিনগুলো এরকম করে লিপিডের মাঝখান থেকে পুরোটা থাকে, ঠিক আছে, লিপিডের দুটো লেয়ারের মাঝখানে পুরোটা এইভাবে থাকে, সেই প্রোটিনটাকে কি বলি আমরা, ইন্ট্রিনসিক প্রোটিন বলি, যেটাকে বাংলায় কি বলছে, পদান্তর প্রোটিন, যেটাকে বাংলায় কি বলছে, পদান্তর প্রোটিন, পদান্তর প্রোটিন, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলছি, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে যে প্রোটিনটা এরকম করে দুটো লিপিড বাইলেয়ারের পুরো মাঝখান দিয়ে চলে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক প্রোটিন বা পদান্তর প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এবার তো তাহলে এই প্রোটিনটার কথাটা তাহলে হলো। এই প্রোটিনটা তাহলে কি, যেটা সাইডে রয়েছে এটাও তো একটা প্রোটিন মলিকিউল। সাইডে যে প্রোটিন মলিকিউলগুলো থাকে, সেই প্রোটিন মলিকিউলকে আমরা কি বলছি, আমরা সেই প্রোটিন মলিকিউলকে বলছি আমরা এক্সট্রিনসিক প্রোটিন, এক্সট্রিনসিক প্রোটিন, যেটাকে আমরা বাংলায় কি বলছি, প্রান্তীয় প্রোটিন, প্রান্তীয় প্রোটিন, প্রান্তীয় প্রোটিন। তাহলে বুঝতে পারলে যে প্রোটিনগুলো এইরকম করে লিপিড বাইলেয়ারের একদম দেখো বাইরের দিকটাতে রয়েছে, সেইগুলো কি, সেইগুলো হচ্ছে প্রান্তীয় প্রোটিন, মানে কি এটাও ইন্ট্রিনসিক প্রোটিন, এটাও ইন্ট্রিনসিক প্রোটিন, এটাও ইন্ট্রিনসিক প্রোটিন, এটাও ইন্ট্রিনসিক প্রোটিন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এক্সট্রিনসিক প্রোটিন বলে, ঠিক আছে, এটাও এক্সট্রিনসিক, এটাও এক্সট্রিনসিক, এটাও এক্সট্রিনসিক, এটাও এক্সট্রিনসিক, ঠিক আছে। আর যেটা পুরো মাঝখানে থাকে সেটা হচ্ছে কি বলছে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন রয়েছে। তাহলে হলো, তারপরে আমরা যদি দেখি এই দুটো পার্ট এরকম করে ওয়াই এর মতো করে ছোট 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 করে গোল্লা গোল্লা করে আমি এটা কি বোঝাতে চেষ্টা করেছি, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। এইগুলো কি, এইগুলো হচ্ছে সুগার মলিকিউল, এগুলো হচ্ছে কি সুগার মলিকিউল, ঠিক আছে, এগুলো হচ্ছে সুগার মলিকিউল। এই সুগার মলিকিউলটা যখন দেখো প্রোটিনের সাথে অ্যাড হচ্ছে, যখন এই সুগার মলিকিউলটা যখন দেখো প্রোটিনের সাথে দেখো এটা যুক্ত রয়েছে,
তাহলে কি হচ্ছে সুগার মলিকিউল প্লাস প্রোটিন, এটাকে একসাথে কি বলি আমরা? সুগার মলিকিউলটা যখন প্রোটিনের ওপর যখন যুক্ত আছে সুগার মলিকিউলগুলো, তখন এটাকে আমরা কি বলছি? গ্লাইকোপ্রোটিন বলি, প্রোটিন বলি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে সুগার মলিকিউলটা যখন প্রোটিনের সাথে যখন যুক্ত আছে তখন তাহলে আমরা তাকে কি বলি? তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন বলি। এইবার আমরা এই পার্টটাতে আসি। এবার এটাও কি? এটাও তো সুগার মলিকিউল। সুগার মলিকিউলটা যখন লিপিডের সাথে যুক্ত আছে, এটা তো লিপিড বাইলেয়ার, তো এটা তো লিপিড দ্বিস্তর, তো বলছি তো লিপিড বাইলেয়ার, তো লিপিড দ্বিস্তর। তো এটা যখন লিপিড মলিকিউলের সাথে যখন যুক্ত রয়েছে তখন এটাকে কি বলছি আমরা? তখন আমরা এটাকে বলছি গ্লাইকোলিপিড। ঠিক আছে, তাহলে এখানটা হয়তো একটু খুব হিজিবিজি হয়ে গেছে, তো এখানে একটু বেটারভাবে লিখে দিই। যখন হচ্ছে এই সুগার মলিকিউলটা যখন প্রোটিনের সাথে যুক্ত আছে, তখন তাকে আমরা কি বলি? তখন আমরা তাকে বলি গ্লাইকোপ্রোটিন। বাংলায় যদি লিখি, বাংলাতেও গ্লাইকোপ্রোটিনই বলে, গ্লাইকোপ্রোটিন। তখন আমরা কি বলি? তাকে আমরা কি বলি? গ্লাইকোপ্রোটিন বলি। আবার এই সুগার মলিকিউলটা যখন লিপিডের সাথে যুক্ত থাকে, দেখো লিপিড বাইলেয়ারের সাথে যুক্ত থাকে, তখন আমরা কি বলি তাকে? তখন আমরা তাকে বলি গ্লাইকোলিপিড। বাংলাতেও কে গ্লাইকোলিপিডই বলে। গ্লাইকোলিপিড। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে আমি যদি প্রথম যে পার্টটাতে আসি, এখানে যে দুটো যে লিপিড যে লেয়ার আছে, ঠিক আছে, লিপিড যে বাইলেয়ার আছে, ঠিক আছে, এখানে প্রথমে আগে কি আছে? প্রথমে দুটো লিপিড এরকম বাইলেয়ার আছে, দেখো দুটো লিপিডের এরকম লেয়ার আছে। তারপর কি আছে? লিপিডের বাইলেয়ারটাকে পুরো ভেদ করে যদি কোনো একটা প্রোটিন থাকে তাকে কি বলি? তাকে আমরা ইন্টেন্সিক প্রোটিন বলি, যেটাকে বাংলায় কি বলে? পদান্তর প্রোটিন। ঠিক আছে, তারপর এই বাইরের দিকে যদি প্রোটিন থাকে, লিপিড বাইলেয়ারের যদি বাইরের দিকে, মানে একদম বাইরের দিকে, ধরো লিপিড বাইলেয়ারটা শেষ হলো, এই বাইরের দিকে যদি প্রোটিনটা থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা এক্সট্রিনসিক প্রোটিন বলি, মানে কি? প্রান্তীয় প্রোটিন। ঠিক আছে, এরপর আমরা যদি আসি এইটাতে, যদি সুগার মলিকিউল, ওপরে যে সুগার মলিকিউল যদি প্রোটিনের সাথে অ্যাড থাকে, মানে প্রোটিন মলিকিউলের সাথে যদি অ্যাড থাকে, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। এরপর যদি সুগার মলিকিউল যদি লিপিডের সাথে যদি অ্যাড করা হয়, লিপিডের সাথে যদি যুক্ত থাকে, তাকে আমরা কি বলি? গ্লাইকোলিপিড বলি। ঠিক আছে, তাহলে এইটা হলো সেল মেমব্রেনের স্ট্রাকচার। এটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আঁকতেও দিতে পারে। এইবার হচ্ছে এই যে ড্রয়িংটা, হ্যাঁ, এই যে মডেলটা, এই যে ড্রয়িংটা আছে না, এটা একটা স্পেশাল একটা নাম আছে। সেই স্পেশাল নামটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট। সেই নামটা কি? একে কি বলে? এই যে পুরো যে স্ট্রাকচারটা আছে, সেল মেমব্রেনের এই যে স্ট্রাকচারটা আছে, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল বলে। ঠিক আছে, এই যে পুরো যে স্ট্রাকচারটা আছে, সেল মেমব্রেনের এই স্ট্রাকচারটাকে কি বলে? ফ্লুইড মোজাইক মডেল বলে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, তাহলে এটাকে বাংলায় কি বলে? এটাকে বাংলায় বলে হচ্ছে ফ্লুইড মোজাইকই বলে, বাংলাতেও ফ্লুইড মোজাইকই বলে। ফ্লুইড মোজাইক মডেল। এটাকে বাংলায় কি বলে? ফ্লুইড মোজাইক মডেল।
ঠিক আছে, বাংলাতেও একই বলে, ইংলিশেও সেম বলে। এইবার 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 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর একটা জিনিস যেটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে কি এই ফ্লুইড মোজাইক মডেল যে স্ট্রাকচারটা কে দিয়েছে, মানে কে এই স্ট্রাকচারটা হচ্ছে আবিষ্কার করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে কে আবিষ্কার করেছে? সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার এবং নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট এই ফ্লুইড মোজাইক মডেলটা কিন্তু দিয়েছে, যেটা হচ্ছে সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটা কিন্তু এই দুজন সায়েন্টিস্ট দিয়েছে। তারা হচ্ছে কারা? সিঙ্গার এবং নিকলসন, ঠিক আছে। তারা কারা? সিঙ্গার এবং নিকলসন। সিঙ্গার এবং নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট এই ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছে, ঠিক আছে। কে দিয়েছে? তাহলে সিঙ্গার এবং নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট কি দিয়েছে? এই ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন, মানে কি ফ্লুইড মোজাইক মডেল, এই কোষ পর্দার যে ফ্লুইড মোজাইক মডেলটা যেটা আছে সেটা কোন দুজন সায়েন্টিস্ট দিয়েছে? সিঙ্গার এবং নিকলসন। কত সালে দিয়েছে? 1972, মানে কি 1972 সালে সিঙ্গার এবং নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট এই সেল মেমব্রেনের এই স্ট্রাকচারটা দিয়েছে, যেটাকে আমরা কি বলি? ফ্লুইড মোজাইক মডেল বলে আমরা জানি, ঠিক আছে। তো এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছে, সিঙ্গার এবং নিকলসন, এবং কত সালে দিয়েছে, এবং 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 এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাই কিন্তু ওরা দিয়েছে। তো এই ড্রয়িংটা তোমরা খাতায় লিখে নাও, যদি পরীক্ষায় আসে এই ড্রয়িংটা লিখলে কিন্তু একটা স্পেশাল তোমরা মানে কি বলবো, একটা স্পেশাল তোমরা অ্যাট্রাকশন কিন্তু ক্রিয়েট করতে পারবে খাতার ভেতর। যারা টিচাররা চেক করবে তাদের জন্য কি একটা স্পেশাল অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, তাহলে এইবার আমরা আসবো কিসে? এটার ডেফিনেশনে আসবো, ঠিক আছে। তো সব কিছু লিখে নাও, যেগুলো আমি এখানে লিখলাম এই পয়েন্টসগুলো মার্কিং করে নাও। এবার আমি একটু মুছছি, ওকে, এইগুলো থাকুক, এই দিকটা মুছি। এবার যদি এই সেল মেমব্রেনের যদি আমরা যদি ডেফিনেশনে আসি তাহলে কি মানে যেটা সংজ্ঞা বলে, সংজ্ঞাটা একটু এখানে আমরা দেখে নিই। সংজ্ঞাতে কি বলছে? কোষের বাইরে অবস্থিত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত যে ভেদ্যপর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে তাকে কোষ পর্দা বলে। তাহলে বুঝতে পারলে এই ডেফিনেশনটাতে কি বলছে? কোষের বাইরে অবস্থিত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত যে ভেদ্য পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে তাকে কি বলে? তাকে কোষ পর্দা বলে। তার মানে কি আমাদের সেল ওয়ালের ভেতর, এটা হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে, সেল মেমব্রেনটা এরকম করে পুরো ঘিরে রয়েছে, একটা সেলকে, এবং কি এর ভেতরে কি আছে? ধরো ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে সেল ওয়াল, তারপর কি আছে? তারপর আছে সেল মেমব্রেন, তার ভেতর কি আছে? তার ভেতর আছে হচ্ছে প্রোটোপ্লাজম। তো কি বলছে? গঠিত যে ভেদ পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে তাকে কি বলে? তাকে বলে কোষ পর্দা বলে। অ্যানিমাল সেলের যদি একদম আউটার কভারিংটা যদি আমরা দেখতে চাই, অ্যানিমাল সেলের আউটার কভারিংটা কি? সেল মেমব্রেন, মানে কোষ পর্দা। তো ধরো এটা হচ্ছে কোষ পর্দা আছে, ঠিক আছে, এটা ধরো একটা অ্যানিমাল সেলে একদম পুরো আউটার কভারিংটা কি? কোষ পর্দা। তার ভেতর কি আছে? তার ভেতর আছে প্রোটোপ্লাজম, ঠিক আছে।
তো বুঝতে পারলে তাহলে কি বলছে, কোষের বাইরে অবস্থিত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। মানে কি, এই যে এটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে লিপিড, লিপিডের দুটো লেয়ার আছে, লিপিড আর কি আছে, প্রোটিনও আছে। লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত যে ভেদ্য পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে, যেটা হচ্ছে কি ভেতরে যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে, তাকেই কি বলছে, তাকেই বলে কোষ পর্দা। তাহলে বুঝতে পারলে কি হলো। ওকে, এবার যদি তোমাদের, এবার যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য আমি একটু ডেফিনেশনটা লিখে দিই। তাদের জন্য ডেফিনেশনটা কি হবে, এখানটা লিখি, থিন ফ্লেক্সিবল, সরি thin, flexible, semi-permeable, living membrane that surrounds the protoplasm। ঠিক আছে, তো এখানেও কি হলো, এখানেও দেখো দ্যাট সারাউন্ডস দ্য প্রোটোপ্লাজম, মানে কি প্রোটোপ্লাজমকে কিন্তু ঘিরে থাকে, যেমন কি প্রোটোপ্লাজমকে এখানেও দেখো লেখা আছে প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে। ঠিক আছে, তাহলে কি খুব থিন হয়, মানে কি খুব সরু হয়, সরু একটা মেমব্রেন, যেটা কি, যেটা হচ্ছে আউটার কভারিং অফ দ্য অ্যানিমাল সেল আমরা বলতে পারি, যেটা কি ভেতরের যে প্রোটোপ্লাজমটা আছে, সেলের ভেতর যে অনেক যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, সেলের ভেতর যে অর্গানেলিগুলো থাকে, মানে কি কোষীয় যে অঙ্গাণুগুলো থাকে, যে প্রোটোপ্লাজমের মধ্যে যেগুলো ভেতরে থাকে, সেইগুলোর আশেপাশে একদম পুরো একটা 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 কভারিং থাকে, একটা আউটার যে কভারিংটা থাকে যেটা অ্যানিমাল সেলের, সেটাকেই আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি সেল মেমব্রেন বা কোষ পর্দা। ঠিক আছে, এই ড্রয়িংটা করে নাও, ডেফিনেশনটা তাহলে বোঝা হয়ে গেল। ওকে, আর এটা তাহলে কে দিয়েছে, এই সেল মেমব্রেনের এই ড্রয়িংটা কে দিয়েছে, সিঙ্গার অ্যান্ড নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট কবে দিয়েছে, 1972-তে দিয়েছে। যেটাকে কি বলা হয়, যেটাকে বলে আমরা কি ফ্লুইড মোজাইক মডেল আমরা বলি। ঠিক আছে, হলো। এবার আমরা আসবো এটা স্ট্রাকচারে আসবো। ঠিক আছে, তো ড্রয়িংটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কে দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, সিঙ্গার এবং নিকলসন কত সালে দিয়েছে, 1972-তে দিয়েছে। আর এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বলে। ঠিক আছে, ওকে, তো চলো এবার আমরা এটার স্ট্রাকচারে আসবো, মানে এটার গঠনে আসবো। স্ট্রাকচারের মধ্যে যদি আমরা প্রথম পয়েন্টটা দেখি, তাহলে প্রথম পয়েন্টটাতে কি বলছে, কোষ পর্দা দুটি ফসফোলিপিড স্তর দ্বারা নির্মিত। তাহলে কি হলো, ফার্স্ট পয়েন্টটাতে যদি আসি, তাহলে ফার্স্ট পয়েন্টটা আমি তোমাদেরকে এর আগেও অনেকবার বুঝিয়ে দিয়েছি, কোষ পর্দা দুটি ফসফোলিপিড স্তর দ্বারা নির্মিত। ঠিক আছে, তার মানে কি দুটো ফসফোলিপিড দেখো লেয়ার আছে। ঠিক আছে, দুটো ফসফোলিপিড লেয়ার আছে, এই একটা ফসফোলিপিড লেয়ার, এই একটা ফসফোলিপিড হচ্ছে লেয়ার। তাহলে তাই জন্য এটাকে কি বলছি আমরা, লিপিড বাই লেয়ার বলছি। এটাই যদি ইংলিশ ভার্সনদের জন্য যদি লিখতে হয় তাহলে কি লিখবো, সেল মেমব্রেন consists of lipid bilayer membrane। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে সেল মেমব্রেন কনসিস্ট অফ লিপিড বাইলেয়ার মেমব্রেন। ঠিক আছে, কোষ পর্দা দুটি ফসফোলিপিড স্তর দ্বারা নির্মিত। ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে এটা হচ্ছে হয়ে গেল প্রথম পয়েন্ট। এইবার যদি আমরা সেকেন্ড পয়েন্টটাতে আসি, সেকেন্ড পয়েন্টটাতে কি হবে,
প্রোটিনগুলি তরল লিপিড স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। এবার কি হলো যে প্রোটিনগুলি এই যে লিপিডের যে লেয়ারগুলো আছে, ঠিক আছে, প্রোটিন মলিকিউলগুলো কিন্তু এইখান থেকে শুধু এরকম কিন্তু একদম পুরো স্টেবল থাকে না। হ্যাঁ, প্রোটিন মলিকিউলগুলো কিন্তু আস্তে 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 এদিকেও যেতে পারে, এই প্রোটিন মলিকিউলটা ঘুরে 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 এইখানেও আসতে পারে, এইটা এদিকেও যেতে পারে, এটা এরকম করে শিফট করতে পারে, এটা একটু উঠে গিয়ে এই সাইডে আসতে পারে। তাহলে কি হচ্ছে, প্রোটিন মলিকিউলগুলো কিন্তু এই লিপিড লেয়ারের মধ্যে কিন্তু ঘুরে বেড়াতে পারে, ঠিক আছে, একটা কিন্তু মুভেবল, ঠিক আছে, এইগুলো কিন্তু একটা জায়গায় কিন্তু স্টেবল নয়, ঠিক আছে। তাহলে এটা হলো সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। তাহলে কি হলো, প্রোটিনগুলি তরল লিপিড স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। তাহলে বুঝতে পারলে প্রোটিনগুলো হচ্ছে কি, প্রোটিনগুলোই তরল লিপিডের স্তরের মধ্যে দিয়ে কিন্তু চলাচল করতে পারে, ঠিক আছে। তার মানে এই প্রোটিন মলিকিউলগুলো কিন্তু এই মাঝখানে যে লিপিডগুলো আছে, মানে লিপিডের যে লেয়ারগুলো আছে মানে লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে কিন্তু মুভ করতে পারে এইদিক ওদিক, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা থার্ড পয়েন্টটাতে আসি, এবার কি আসবো, ফার্স্টে আমরা হচ্ছে এই লিপিডের কথাটা বললাম, লিপিডে হচ্ছে বাইলেয়ার হবে। তারপরে আমরা কি বললাম যে এই মলিকিউলগুলো কিন্তু আশেপাশ দিয়ে হচ্ছে ঘুরতে পারে। এবার থার্ড যে আমরা পয়েন্টটাতে আসবো, থার্ড পয়েন্টটাতে কি আসবো, এবার অবশ্যই আমরা প্রোটিন মলিকিউলের সম্বন্ধে বলবো। আচ্ছা, চলো থার্ড পয়েন্টটা আসবো। থার্ড পয়েন্টটা আমি একটুখানি মুছে নিই, কারণ নিচে খুব লিখতে অসুবিধা হয়, ঠিক আছে। থার্ড পয়েন্টটাতে আমরা কিসে আসবো, এই প্রোটিনগুলোর সম্বন্ধে আমরা লিখব, ঠিক আছে। ওকে, থার্ড পয়েন্ট, ঠিক আছে। থার্ড পয়েন্টে আমরা কি লিখব, কিছু কিছু প্রোটিন দুটি লিপিডের স্তরকে, তাহলে লিখি কিছু কিছু প্রোটিন দুটি লিপিড স্তরকে আংশিক বা পুরোপুরিভাবে ভেদ করে অবস্থান করে, তাদেরকে আমরা কি বলি, আমরা বলি পদান্তর প্রোটিন বলি। তাদেরকে আমরা কি বলি, পদান্তর প্রোটিন বলি। তাহলে কি হলো যে কিছু কিছু প্রোটিন কি হয়, কিছু প্রোটিন দেখো এই লিপিড বাইলেয়ারের মাঝখান থেকে পুরো ভেদ করে। হ্যাঁ, মানে পুরো লিপিডের দুটো যে লেয়ার আছে, লেয়ারের মাঝখান থেকে দুটো প্রোটিন, কিন্তু কিছু প্রোটিন আছে যারা কি এরকম ধরো লিপিডের লেয়ার আছে, ঠিক আছে, মাঝখান থেকে পুরো ভেদ করে এইভাবে থাকে। তাদেরকে কি বলছি, তাদেরকে আমরা বলছি পদান্তর প্রোটিন, যেটাকে ইংলিশে কি বলছি, ইংলিশে আমরা বলছি ইন্টেন্সিক প্রোটিন। তাহলে কিছু প্রোটিন দুটি লিপিডের স্তরকে আংশিক, মানে কিছু আছে আবার একটু মানে হাফ হচ্ছে ডিভাইড করে, ঠিক আছে, আংশিক বা পুরোপুরিভাবে ভেদ করে অবস্থান করে। দেখো, পুরোপুরি বা আংশিকভাবে ভেদ করে অবস্থান করে, তাদেরকে আমরা কি বলছি, তাদেরকে আমরা বলছি ইন্টেন্সিক প্রোটিন বা পদান্তর প্রোটিন, ঠিক আছে। হলো, তাহলে এবার তো হলো এইটার সম্পর্কে, মানে ইন্টেন্সিক প্রোটিন। এবার তো এক্সটেন্সিক প্রোটিনের ব্যাপারে কি বলবো না, চলো এবার নেক্সট পয়েন্টে কি আসবো আমরা, এক্সটেন্সিক প্রোটিন, মানে যেটাকে বলে কি প্রান্তীয় প্রোটিন। এক্সটেন্সিক প্রোটিনে কি বলছে, অন্য যে প্রোটিনগুলো আছে, অন্য প্রোটিনগুলি আলগাভাবে বাইরে বা ভিতরের
ভিতরের দিকে পদান্তর প্রোটিনের সাথে যুক্ত থাকে, তাদেরকে কি বলে? প্রান্তীয় প্রোটিন। প্রান্তীয় প্রোটিন বলছি তাদেরকে আমরা। তাহলে কি হলো? তাহলে অন্যান্য যে প্রোটিনগুলো আছে, ঠিক আছে, তাহলে আমরা ইন্টেন্সিক প্রোটিন তো অলরেডি আমরা দেখে নিলাম। এইবার যে অন্যান্য যে প্রোটিনগুলো আছে সেইগুলো কি হচ্ছে? সেইগুলো আলগাভাবে বাইরে বা ভিতরের দিকে। বাইরে কি? এবার ধরো এটা একটা সেল ওয়ালের, এটা ধরো সেলের ধরো বাইরে, এটা ধরো সেলের ভিতরে। মানে কি কিছু কিছু বাইরে থাকে, কিছু কিছু ভিতরে থাকে। বাইরে বা ভিতর দিকে পদান্তর প্রোটিনের সাথে যুক্ত থাকে। পদান্তর মানে কি? এই ইন্টেন্সিক প্রোটিনের সাথে কিছু কিছু প্রোটিনগুলো যুক্ত থাকে। তাদেরকেই কি বলছি? তাদেরকেই বলছি আমরা প্রান্তীয় প্রোটিন, বা যেটাকে আমরা কি বলছি ইংলিশে এক্সট্রিনসিক প্রোটিন বলছি। ঠিক আছে, তাহলে এই গঠনের দিক থেকে তাহলে এই তিনটে পয়েন্ট অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমরা বুঝতে পারলে এবং তোমরা আমার সাথেই আশা করছি তোমরা লিখে নিয়েছো। তাহলে এখানে কি বলছে? অন্যান্য প্রোটিনগুলি আলগাভাবে বাইরে বা ভিতরের দিকে পদান্তর প্রোটিনের সাথে যুক্ত থাকে, তাদেরকে কি বলছে? তাদেরকেই বলছে প্রান্তীয় প্রোটিন। তাহলে কি হলো? আলাদা অন্যান্য যে প্রোটিনগুলো আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে বাইরের দিকে, বাইরে বা ভিতরের দিকে। এটা হচ্ছে কি বাইরের দিক বা এটা ভিতরের দিকে ভাবে আলগাভাবে, সাইডের দিকটাতে আলগাভাবে পদান্তর প্রোটিনের সাথে যুক্ত থাকে, সেইগুলোকেই কি বলছে? সেইগুলোকেই বলছে যে প্রান্তীয় প্রোটিন। তাহলে এই হচ্ছে তিনটে স্ট্রাকচারের পয়েন্ট এবং এইগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্টটাতে যদি আমরা দেখে নিই, প্রথম পয়েন্টটাতে আমি কি বললাম? প্রথম পয়েন্টটাতে বললাম যে সেল মেমব্রেন দুটো লিপিডের লেয়ার দিয়ে তৈরি। মানে কি? সেল মেমব্রেন তাহলে বাইলেয়ার, লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। মানে কি? লিপিড দ্বিস্তর, লিপিডের দুটো লেয়ার দিয়েছে তৈরি। ঠিক আছে, এরপর আমরা যে সেকেন্ড পয়েন্টটাতে আসি, সেকেন্ড পয়েন্টটাতে আমরা কি বললাম? সেকেন্ড পয়েন্টটাতে বললাম প্রোটিন মলিকিউলগুলো এই লিপিডের মধ্যে থেকে ফ্লোট করতে পারে। লিপিডের মধ্যে থেকে কি হয়? মানে মুভ করতে পারে। ধরো এই প্রোটিন মলিকিউলটা এরকম করে মুভ করে 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 এখানটাতেও আসতে পারে, এই মলিকিউলটা এখানটাতেও আসতে পারে, এই মলিকিউলটা উঠে গিয়ে এইদিকেও যেতে পারে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্টটাতে আমরা কি বললাম? তাহলে যে প্রোটিন মলিকিউল আছে সেইগুলো কি? সেগুলো লিপিড বাইলেয়ারের মধ্যে থেকে কিন্তু মুভ করতে পারে। ঠিক আছে, মানে চলাচল করতে পারে। থার্ড পয়েন্টটাতে আসছে, থার্ড পয়েন্টটাতে কি বলছে? কিছু কিছু প্রোটিন যেগুলো হচ্ছে লিপিড যে বাইলেয়ার আছে তাদেরকে ভেদ করে হচ্ছে অবস্থিত থাকে। ঠিক আছে, যে ভেদ করে অবস্থিত থাকে লিপিড বাইলেয়ারকে, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে বলছি আমরা পদান্তর প্রোটিন। মানে এই প্রোটিনটাকে কি বলছি আমরা? পদান্তর প্রোটিন বা ইন্টেন্সিক প্রোটিন। এরপর যে আমরা যে থার্ড পয়েন্টে যে সেকেন্ড পার্টটাতে আসছে, অন্যান্য যে প্রোটিনগুলো থাকে যেগুলো এই লিপিড লেয়ারের এই সাইডে থাকে। মানে কি? লিপিড লেয়ারের সাইডে মানে কি আলগাভাবে যে থাকে এবং কি করে? এবং এক্সট্রিনসিক প্রোটিনের সাথে কি যুক্ত থাকে, সেগুলোকেই আমরা কি বলছি? সেগুলোকেই আমরা বলছি ইন্টেন্সিক প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। তো এই তিনটে স্ট্রাকচারালি পয়েন্ট অবশ্যই খুব ইম্পর্টেন্ট। এবং আমি আরেকবার যেটা বলছি, এই স্ট্রাকচারটা কে দিয়েছে? সিঙ্গার এবং নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট কবে দিয়েছে? 1972-তে, মানে কি 1972 সালে দিয়েছে। ঠিক আছে, সিঙ্গার এবং নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট। ঠিক আছে, তো ফার্স্টে কি লিখবে? ফার্স্টে আগে যদি তোমাদের যদি একটা বড় প্রশ্ন দেয় তাহলে কি লিখবে? প্রথমেই অবশ্যই তোমরা ড্রয়িংটা করবে। ড্রয়িংটা করার পর এখানে যে ডেফিনেশনটা আছে ডেফিনেশনটা লিখবে। তারপর লিখবে যে এটাকে কি বলে? ফ্লুইড মোজাইক মডেল বলে। এবং সেটা কে দিয়েছে? সিঙ্গার এবং নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট দিয়েছে। কবে দিয়েছে? 1972, মানে 1972 সালে দিয়েছে। তারপর স্ট্রাকচারের পার্টে আসবে। স্ট্রাকচারের পার্টে প্রথম পয়েন্টটাতে কি লিখবে? যে দুটো লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তারপর যে সেকেন্ড পয়েন্টটাতে কি আসবে? প্রোটিন মলিকিউলগুলো এই লিপিড বাইলেয়ারের মাঝখানে ফ্লোট করতে পারে। থার্ড পয়েন্টে কি আসবে? কিছু কিছু প্রোটিন যেটা হচ্ছে দুটো লিপিড বাইলেয়ারের মাঝখানে ভেদ করে যায়, সেটাকে কি বলছি? সেটাকে আমরা ইন্টেন্সিক প্রোটিন বলছি বা পদান্তর প্রোটিন বলছি। তারপর যে থার্ড পয়েন্টে যে সেকেন্ড পার্টটাতে আসবে, সেকেন্ড পার্টটাতে বলবে আরও কিছু কিছু প্রোটিন মলিকিউল থাকে যারা লিপিডের যে সাইডের দিকে একদম অবস্থিত থাকে। মানে কি? লিপিডের সাইডে আলগাভাবে অবস্থিত থাকে এবং পদান্তর প্রোটিনের সাথে যুক্ত থাকে। তাদেরকে কি বলছি? তাদেরকে আমরা বলছি প্রান্তীয় প্রোটিন। ঠিক আছে, হলো।
এইবার আসবো আমরা এইটার ফাংশনসে, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা আশা করি এগুলো লিখে নিয়েছো, তাহলে আমি মুছলাম। এবার আসবো আমরা এটার ফাংশনসে। তো ফাংশনের মধ্যে প্রথমেই কি বলছে, প্রথম ফাংশনটা কি? ফাংশনের মধ্যে প্রথম ফাংশনটা যদি আসি আমরা, ফাংশনের মধ্যে প্রথম ফাংশনটা কি বলছে? আচ্ছা ঠিক আছে, চলো প্রথম ফাংশনটা আমরা তাহলে দেখে নিই। প্রথম ফাংশনটা কি বলছে, কোষের ভিতরের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। মানে কি, এটা যদি আমরা ইংলিশে লিখতে চাই তাহলে কি হবে? প্রোটেক্ট দি আদার সেল অর্গানেলি ফ্রম এক্সটার্নাল ইনজুরি। ঠিক আছে, হলো একটা পয়েন্ট। ওকে, এবার সেকেন্ড পয়েন্টটাতে যদি আসি, সেকেন্ড পয়েন্টটাতে কি বলছে? পদান্তর প্রোটিনের মাধ্যমে বিভিন্ন উপাদান সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি কোষপর্দা দিয়ে চলাচল করে। তাহলে কি লিখলাম? পদান্তর প্রোটিনের মাধ্যমে বিভিন্ন উপাদান সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনে পদ্ধতিতে কোষপর্দা দিয়ে চলাচল করে। মানে কি, কোন প্রোটিন দিয়ে বলেছে? পদান্তর প্রোটিন। মানে কি, এইখান দিয়ে অনেক হচ্ছে মলিকিউল ভেতরে ঢোকে বা এখান দিয়ে অনেক মলিকিউল সেলের বাইরে বেরোয়। তাহলে কি হলো যে সেলের ভেতর থেকে অনেক মলিকিউল হচ্ছে সেলের বাইরে যায়, আবার অনেক মলিকিউল হচ্ছে সেলের ভেতরে ঢোকে। তাহলে কিসের মধ্যে দিয়ে ভেতরে ঢোকে? এই পদান্তর প্রোটিন। মানে কি, এই ইন্টেন্সিক প্রোটিনের এই ভেতর থেকে ইন্টেন্সিক প্রোটিনের মাধ্যমে অনেক মলিকিউল আছে যেগুলো সেলের ভেতরে ঢোকে বা সেল থেকে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এবার আমি যদি এটা ইংলিশ ভার্সনদের জন্য একটু যদি লিখে দিই, আমি এটা রেড পেন দিয়ে লিখি, তাহলে হয়তো ব্ল্যাক পেন দিয়ে লিখি, তাহলে হয়তো আর একটু সুন্দরভাবে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে কি বলছে? কি করছে? মেনটেন দ্য এন্ট্রি অ্যান্ড exit of some selected molecules। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে কি বলছে? মেনটেন দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ সাম সিলেক্টেড মলিকিউলস। তাহলে কি? তাহলে হচ্ছে এই যে ইন্টেন্সিক প্রোটিনের ভেতর থেকে স্পেসিফিক কিছু মলিকিউলসের এন্ট্রি হয় এবং স্পেসিফিক কিছু মলিকিউলসের এক্সিট হয়। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট ফাংশনের দিক থেকে অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি? প্রোটেক্ট দ্য আদার সেল অর্গানেল ফ্রম দ্য এক্সটার্নাল ইনজুরি, অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা তাহলে কি? মেনটেন দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ সাম স্পেসিফিক বা সিলেক্টেড মলিকিউলস। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে সেল মেমব্রেন। এখান থেকে কী কী ইম্পর্টেন্ট সেগুলোও তোমাদেরকে আমরা বলে দিয়েছি। ভালো করে পড়াশোনা করতে থাকো, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।